আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। এর উদ্দীপকে দেওয়া রয়েছে n, n+1, n+2, n+3 চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এই হচ্ছে উদ্দীপক। n, n+1, n+2, n+3 এরা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক মানে সিরিয়াল বাই সিরিয়াল, পরপর স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক এখানের মধ্যে যেহেতু এন দিয়েছে, তার মানে আমরা নির্দিষ্ট করে মান জানি না, তবে আমরা এটা বুঝতে পারতেছি তারা যেহেতু বলে দিছে এই চারটাই স্বাভাবিক সংখ্যা এবং তারা পরপর পরপর আছে, পাশাপাশি আছে, সিরিয়াল বাই সিরিয়াল আছে, এমন চারটা স্বাভাবিক সংখ্যা। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরকম। আমরা এখন ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলছে মূলদ ও অমূলদ সংখ্যার উদাহরণ সহ সংজ্ঞা দাও। মূলদ সংখ্যা কাকে বলে সংজ্ঞাও দিতে হবে, উদাহরণও দিতে হবে। অমূলদ সংখ্যা কাকে বলে সংজ্ঞাও দিতে হবে, উদাহরণও দিতে হবে। খুবই সহজ একটা প্রশ্ন। তো চলেন আমরা এখন এর উত্তরটা দেই। সবার প্রথমে মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যখন আমরা পি বাই কিউ, অর্থাৎ লবের মধ্যে পি, হরের মধ্যে কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং কিউটা কোনোভাবে যেন 0 না হয়, 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা হোক। কারণ আপনারা জানেন যে একটা ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে সেই ভগ্নাংশটার মানটা নির্ণয় করা যায় না। তো যে সকল সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা বলে ফেলবো যে এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 4, দেখেন এই যে 4, এই সংখ্যাটা মূলদ সংখ্যা। কেন? কারণ 4কে কিন্তু আমরা লিখতে পারি 8/2। আমরা কিন্তু অন্য দুইটা সংখ্যাকে ভাগ করার মাধ্যমে এই 4কে পেতে পারি। তাহলে যেহেতু এই 4কে আমি পেতে পারি অন্য দুইটা সংখ্যাকে ভাগ করার মাধ্যমে, সুতরাং এই 4 হচ্ছে মূলদ সংখ্যা। এই উপরেরটাকে আমরা বলবো পি আর নিচেরটাকে বলবো, আমরা যদি লিখি 1.5, আমরা তো লিখতেই পারি 3/2। যদি আমরা 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1.5 পাওয়া যায়। এই যে উপরের 3 সেটা হচ্ছে পি আর নিচের 2 এটা হচ্ছে কিউ। তাহলে 1.5 এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। যদি আমরা লিখি 1.25, আমরা কিন্তু 125কে 100 দিয়ে ভাগ দিলেই কিন্তু 1.25 হয়ে যায়। 125 হচ্ছে পি আর 100 হচ্ছে, তাহলে যখনই আমরা কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো আমরা ওই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলবো। তো এখানের মধ্যে বলা হয়েছে সকল পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে তারা মূলদ সংখ্যা এবং ভগ্নাংশ তারা মূলদ সংখ্যা। তবে ভগ্নাংশের মধ্যে কিছু ভগ্নাংশ আছে তারা অমূলদ, সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তো যত পূর্ণ সংখ্যা আছে সবাই মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে অধিকাংশ ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। 3/2, এই যে 3/2 এটা মূলদ সংখ্যা, কারণ 3/2 1.5, 1.5 আমরা লিখতে পারি 3/2, তাহলে 1.5 মূলদ সংখ্যা। আচ্ছা, তো 3/2, 5/6, 4 ডট 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 এগুলো সবাই মূলদ। এবার আসেন অমূলদ সংখ্যাতে যাই। মূলদ সংখ্যা না যারা তারাই অমূলদ, মূলদ সংখ্যা না যারা তারাই তো অমূলদ। তাহলে মূলদ সংখ্যা না কারা? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা মূলদের বেলায় কি বলছি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা মূলদ। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা অমূলদ। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, যে আগে যা বলছি সব কিছুই, তো সেই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয়, আমরা খুব সহজেই চিনতে পারবো কিভাবে করে অমূলদ সংখ্যা কারা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হবে একটা অমূলদ সংখ্যা, এবং ওই যে পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূলের ভগ্নাংশ তারাও হবে অমূলদ। আচ্ছা, পূর্ণবর্গ না মানে কি? পূর্ণবর্গ কারা? যেমন 4 কিন্তু পূর্ণবর্গ, কারণ কোনো একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 4কে পাওয়া যায়, কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করলে এই 9কে পাওয়া যায়, কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করলে এই 16কে পাওয়া যায়। তাহলে এই যে 4, 9, 16 এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা।
এমনকি 1কে স্কোয়ার করলে 1 পাওয়া যায়, এই জন্য 1ও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যারা তাদেরকে যদি আমরা বর্গমূল করি, পূর্ণবর্গ সংখ্যা যারা তাদেরকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাই। পূর্ণবর্গ সংখ্যা যারা তাদেরকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই। কিন্তু পূর্ণবর্গ না যারা, যেমন 5, এটা তো পূর্ণবর্গ না, এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে 5 হবে। তাহলে 5 এটা পূর্ণবর্গ না। এই 5কে যদি এখন বর্গমূল করা হয়, বর্গমূল স্কোয়ার রুট, হ্যাঁ স্কোয়ার রুট বর্গমূল, তো এই 5কে যদি এখন বর্গমূল করা হয় তাহলে ফলাফল যেটা আসবে সেটা হবে অমূলদ। কেন? কারণ তাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাকে আমরা p/q আকারে প্রকাশ। 8, হ্যাঁ 8 এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, তো এটাকে যদি এখন আমরা বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে ফলাফল যেটা আসবে সেটা অমূলদ সংখ্যা হবে, কারণ তাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। এটাই মূলত এখানে বলা হয়েছে যে পূর্ণবর্গ না যারা, ওই সকল সংখ্যার বর্গমূল যদি আমরা করতে যাই তাহলে তারা অমূলদ সংখ্যা হবে। এবং এই যে পূর্ণবর্গ না যারা তাদের বর্গমূলের ভগ্নাংশ তারাও হবে অমূলদ। যেমন এই যে দেখেন, এই যে √7, এই 7 পূর্ণবর্গ না, তাহলে তার বর্গমূল, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে পুরাটাই তো একটা ভগ্নাংশ, তাই না? তাহলে বর্গমূল পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূলের ভগ্নাংশ তারাও অমূলদ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 2 এটা পূর্ণবর্গ না, এটা পূর্ণবর্গ না, তো তার বর্গমূল এই যে রুট, এই পুরাটাই হচ্ছে অমূলদ। 3 এটা পূর্ণবর্গ না, তার বর্গমূল অর্থাৎ √3 পুরাটাই হচ্ছে অমূলদ। √7 এটা অমূলদ, তো অমূলদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, এই পুরাটাই অমূলদ। যে সকল সংখ্যার মূলত যে অমূলদ সংখ্যা হয় ভগ্নাংশ সংখ্যাগুলো, তাই বলে কি সকল ভগ্নাংশ সংখ্যাই অমূলদ সংখ্যা? না। যে সকল দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই দশমিকের পরের অঙ্কগুলো চলতেই থাকে অসীম, কোনো থামে না, এবং দশমিকের পরের ওই অঙ্কগুলোর মধ্যে কোনো মিল নাই, কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না, একটা নিয়ম মেনে পুনরাবৃত্তি ঘটতেছে না, অর্থাৎ ওলটপালটভাবে সংখ্যা আসতেছে, তখন সেই সংখ্যাটা অমূলদ হয়ে যায়। যেমন আপনি যদি লেখেন 2.5612301265039 চলতেছে, দেখেন এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না, তো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আমি যদি লিখতাম এরকম 2.56565656, অর্থাৎ দেখেন এখানে কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে, যদিও অসীম পর্যন্ত যাচ্ছে কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে 56565656 এইভাবে করে, এটা মূলদ। হ্যাঁ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত, এটা হচ্ছে আবৃত, অসীম আবৃত মানে যখন পুনরাবৃত্তি ঘটে তখন সেটা আবৃত, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটা হচ্ছে অসীম অনাবৃত, হ্যাঁ এটা পুনরাবৃত্তি ঘটে নাই, তো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে মূলদ, আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এরা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এখানে কোনো পুনরাবৃত্তি ঘটে না। আচ্ছা, তো আমাদেরকে অমূলদ সংখ্যার সংজ্ঞা জানতে চাইছে, আমরা সংজ্ঞা দিলাম। উদাহরণ জানতে চাইছে, আমরা উদাহরণও এখানের মধ্যে দিয়ে, তাহলে ক নাম্বার প্রশ্নে তারা মূলদ এবং অমূলদের সংজ্ঞা এবং উদাহরণ জানতে চেয়েছিল আমরা ক নাম্বার প্রশ্নে। তো আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে, এখানে বলল প্রমাণ করো যে প্রদত্ত সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বলছে? প্রমাণ করতে হবে প্রদত্ত সংখ্যা 4টি, উদ্দীপকের মধ্যে 4টা সংখ্যা আছে, 1 2 3, এই যে 4টা সংখ্যা এদের গুণফল মানে এদের সবাইকে গুণ করার জন্য, তাহলে গুণফল যেটা হবে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? যোগফল পাবো। প্রথমে যখন আমরা এদেরকে গুণ করলাম, গুণ করলে কি পাওয়া যায়? গুণফল। এবার গুণফলের সাথে যখন 1 যোগ করলাম, যোগ করলে কি পাওয়া যায়? যোগফল। আমাদেরকে বলছে ওই যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ওই যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে মানে আমরা এই 4টা সংখ্যাকে গুণ করব, তার সাথে 1 যোগ করব, যোগফলটাকে দেখব কোনোভাবে এরকম ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি কি। যেমন দেখেন আমি এমনি একটু বোঝানোর জন্য বলি, মনে করেন আগের লাইনে 8 যোগ, আচ্ছা তাহলে কত হয়? 9। আচ্ছা এই যে 9 হইল, 9কে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায়। যেহেতু এই 9কে
3 স্কোয়ার এইভাবে করে লেখা গেছে, মানে কোন একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার দিয়ে লেখা গেছে, স্কোয়ার। সহজ কথায় একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যার স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা গেছে, তখন আমরা এই 9কে বলবো পূর্ণবর্গ সংখ্যা। 9কে বলবো পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে কোনো একটা সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা, অন্য কোনো সংখ্যাকে স্কোয়ার করলে এই 9 পাওয়া যায়। যখন কোনো সংখ্যাকে স্কোয়ার করলে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। একটা সংখ্যাকে স্কোয়ার করলাম, বর্গ করলাম, এতে করে যেই ফলাফলটা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ। তো একই রকমভাবে এই যে এখানে 4টা সংখ্যা মনে করেন 1 2 3 4, 4টা সংখ্যা, তাদেরকে আমরা গুণ করব, গুণফল আসছে 8, তার সাথে 1 যোগ করতে বলছে, তাহলে কত আসে 9। এই যে 9 এটা যোগফল, তাকে আমরা লিখতে পারি 3, তাহলে এই 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা একে অন্য কোনো সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। এই 4টাকে গুণ করব, তার সাথে 1 যোগ করব। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা, আমরা সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। আমরা লিখলাম যে দেওয়া আছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, উদ্দীপকের ওই লাইনটাই লিখে ফেললাম। এবার ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়, এই যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা, এরা 4টাকে আমরা গুণ চিহ্ন দিলাম, মানে গুণ করব। এই গুণ ফলের সাথে 1 যোগ। তো আমরা যখন একটু সাজাই, হ্যাঁ, অঙ্কটা সহজ করার জন্য, যদি একটু সাজাই, যে এই যে n আর তার পাশে এই যে n প্লাস, এদের দুটোকে যদি পাশাপাশি বসাই, এরা কিন্তু সবাই গুণাকারে আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, a ইন্টু সি ইন্টু ডি ইন্টু বি। আচ্ছা আমি যদি একটু সাজাই লিখি a ইন্টু বি সি ইন্টু ডি, এ থেকে অঙ্কের কোনো ক্ষতি হবে বলেন? এরা তো সবাই গুণাকারী আছে, এবং যারা আছে তারাই, আমি যদি জাস্ট একটু জায়গাটা আগে পিছিয়ে করছি, কিন্তু গুণ অবস্থাতেই আছে, মানে তো কোনো পরিবর্তন হবে না। ওকে ফাইন। ঠিক একই রকমভাবে এখানের মধ্যে n এবং তার পাশে n প্লাস 3কে আনলাম, এতে করে একটা সুবিধা হবে, একটু পরে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন, একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। তো n এর সাথে n প্লাস 3 পাশাপাশি আনলাম, আর n প্লাস 1 n প্লাস 2 এরা দুইটা পাশাপাশি রইল প্লাস 1। এখন দেখেন n স্কোয়ার প্লাস 3n, এই যে n দিয়ে গুণ, n স্কোয়ার প্লাস 3n। এবার n প্লাস 1 আর n প্লাস 2 তাদেরকে গুণ করেন, আমি একটু গুণটা করে দেখাই। n প্লাস 1 এবং n প্লাস 2 তাদেরকে আমরা এখন গুণ করব। এই n দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করেন, তাহলে n স্কোয়ার প্লাস 2n। এই যে 1 দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করেন, তাহলে n প্লাস, তাহলে কত দাঁড়ায় n স্কোয়ার প্লাস 3n প্লাস 2। এই জিনিসটাই ডাইরেক্ট এখানে লিখে ফেলা হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা এখানে ডাইরেক্ট লিখে ফেলা, তাহলে n প্লাস 1 n প্লাস 2 গুণ করলে n স্কোয়ার প্লাস 3n প্লাস 2। এখন দেখেন কেন আমি ওই যে জায়গাটা একটু অদল বদল করছিলাম, তার কারণ হলো n স্কোয়ার প্লাস 3n, n স্কোয়ার প্লাস, একই জিনিস মিলে গেছে না, দুই জায়গার মধ্যে আছে না? ওকে, আমি এখন এদেরকে খুব ছোট্ট করে একটা অক্ষরের মাধ্যমে ধরবো, এতে করে আমার অঙ্কটা একটু দ্রুত শেষ হবে, সহজ হবে আমাদের জন্য। n স্কোয়ার প্লাস 3nকে আমরা মনে মনে এ ধরলাম, n স্কোয়ার প্লাস 3n মানে হলো এ, অর্থাৎ এই মুহূর্ত থেকে আমি অঙ্ক করতে গিয়ে n স্কোয়ার প্লাস 3n এর পরিবর্তে এ বসায়া অঙ্কটা করব। তাহলে সেই হিসেবে n স্কোয়ার প্লাস 3n এটার পরিবর্তে আমরা এই লিখলাম ইন্টু n স্কোয়ার প্লাস 3n এটার পরিবর্তে এই লিখলাম প্লাস 2 প্লাস 1 ক্লিয়ার ভাইয়া? তাহলে n স্কোয়ার প্লাস 3n এটাকে আমরা এ ধরলাম, n স্কোয়ার প্লাস 3n এটাকে এ ধরলাম, প্লাস 2 প্লাস 1। আচ্ছা এবার দেখেন এই দিয়ে এটাকে গুণ করেন ব্র্যাকেটটাকে, তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এখন a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটা যে আসলো, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটা যে আসলো, দেখেন প্রিয় শিক্ষার্থীরা, দেখেন সবাই একটু খেয়াল করেন, 4টাকে আমরা গুণ করলাম, তার সাথে 1 যোগ করলাম, করতে এই লাইনটা পেলাম। এখন দেখেন তো এই লাইনটাকে কি কোনো রকম ভাবে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায় কিনা? ওই যে আমি যে উপরে যেমন দেখাইছিলাম যে 4টা সংখ্যাকে গুণ করব, তার সাথে 1 যোগ করব, তাহলে 8 যোগ 1 তাহলে 9 বের হইছিল। ওই যে 9 তাকে যেমন 3 স্কোয়ার আকারে প্রকাশ করছিলাম বোঝানোর জন্য অঙ্কের শুরুতে, একই রকম ভাবে 4টা সংখ্যাকে গুণ করলাম, 1 যোগ করলাম, করতে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 আসলো, এটাই সেই যোগফলটা আসলো। এখন এইটাকে কি কোনো রকম ভাবে স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি কিনা আমরা? a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা বলেন
আগের লাইনের এই লাইনে কোনো তফাৎ আছে? কোনো মানের কোনো পরিবর্তন ঘটছে? একই জিনিস না? একই জিনিস। এখন আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে প্রকাশ করতে পারছি। এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটার পরিবর্তে এ প্লাস 1 হোল স্কোয়ার লেখা গেছে। আচ্ছা, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটাকে আমরা পরবর্তী লাইনে এসে এ প্লাস 1 হোল স্কোয়ার আকারে যে প্রকাশ করতে পারলাম, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক কিনা? এটা পূর্ণবর্গ সংখ্যা। এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কারণেই আমরা তাকে হোল স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারছি, তাই না? ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারছি। ওকে ফাইন, অঙ্ক শেষ। এখন এ এর মানটা বসায় দেন, এ এর অরিজিনাল মানটা বসায় দেন, এ এর অরিজিনাল মানটা বসায় দেন প্রিয় শিক্ষার্থীরা। এ এর অরিজিনাল মান এন স্কোয়ার প্লাস 3n, এন স্কোয়ার প্লাস 3n প্লাস 1 ব্র্যাকেট ব্র্যাকেট স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম? উদ্দীপকের 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদের গুণফলের সাথে 1 যোগ করা হলে যোগফল বের হয় এটা, এবং তাকে আমরা এরকম পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি। পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি। এন স্কোয়ার প্লাস 3n প্লাস 1 এই যোগফলকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে। সুতরাং 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। দেখানো হলো। প্রশ্নে দেখাইতে বলছিল না? প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছিল প্রমাণ করতে। তাহলে আমরা এখানে প্রমাণ করো লিখে দিব। আমরা এখানের মধ্যে প্রমাণিত লিখে দিব। প্রমাণিত, হ্যাঁ, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, প্রশ্নে যেটা বলবে আমরা সেটাই মানব। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে এন, এই যে উদ্দীপকের এন, এন যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা, এন যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। এন যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। প্রশ্নটা বুঝার বিষয়। আমি এন এর নির্দিষ্ট মান জানি না, এন এর মান কত। তারা বলতেছে এন হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে 1 3 5 7 9 এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এন যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। অর্থাৎ আমরা একটা বিজোড় স্বাভাবিক সংখ্যার, তাকে আমরা আর কি বিজোড় স্বাভাবিক সংখ্যাকে বর্গ করব, ওই বর্গকে 8 দ্বারা ভাগ করব, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবেই থাকবে। ওকে ফাইন। তাহলে দেখেন আমরা এখন যেই কাজটা করব, আমাদেরকে বলছে এন হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন এন এর মান তো আমরা জানি না। এখন কথা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কিভাবে করে? বিজোড় স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় 2x - 1 দ্বারা। কেন? তার কারণ 2x - 1, আপনি এখানে এই যে x দেখতেছেন, এই যে x, আপনি যদি বলেন যে এই x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, কারণ যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে এই x কে যদি আমরা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত ধরি, আপনি এখন x এর মান 1 বসান, তাহলে 2 একে 2 বিয়োগ 1, তাহলে 1 থাকে, বিজোড় স্বাভাবিক সংখ্যা। আপনি যদি x এর মান 2 এই যে x এর মান 2 বসান, তাহলে দেখবেন 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে 3। আপনি যদি x এর মান 3 বসান, তাহলে দেখবেন 3 দুগুণে 6, 1 বিয়োগ করলে 5। অর্থাৎ 2x - 1 এটা হচ্ছে এমন একটা পদ যেটাকে ব্যবহার করে বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা বের করতে পারবো। 2x - 1 এটাকে ব্যবহার করে আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা বের করতে পারবো। এজন্য আমাদের প্রশ্নে বলছে n হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন আমি তো n এর মান জানি না, তো আমরা এটা জানি যে 2x - 1 এটাকে ব্যবহার করে সবসময় বিজোড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, যদি এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়। যদি এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়, 2x - 1 ব্যবহার করে, 2x - 1 ব্যবহার করে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা n বলতে এখন 2x - 1 কে বুঝবো। n বলতে প্রশ্নে বলছে n হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা, আমরা এই মুহূর্ত থেকে n বলতে 2x - 1 কে বুঝবো। কারণ
2x মাইনাস ওয়ানকে ব্যবহার করে বিজোড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। কারণ আমি তো এন এর মান জানি না, এন এর মান 1 কিনা, এন এর মান কি 3, এন এর মান কি 5, এন এর মান কি 7 আমি জানি না, কিন্তু 2x মাইনাস ওয়ানকে ব্যবহার করে আমি এন এর মান পেতে পারি। যদি আমরা বলি x হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং x এর মান 1, তাহলে 2x মাইনাস ওয়ানের মান বের হবে 1। যদি আমি বলি x এর মান হচ্ছে 2, তাহলে 2x মাইনাস ওয়ানকে ব্যবহার করে আমি পেয়ে যাব n এর মান 3। যদি বলি x এর মান 3, তাহলে 2x মাইনাস ওয়ানকে ব্যবহার করে আমি n এর মান পেয়ে যাব 5। অর্থাৎ 2x মাইনাস ওয়ানকে ব্যবহার করলেই n এর মান বিজোড় স্বাভাবিক সংখ্যা চলে আসবে। তাহলে n বলতে 2x মাইনাস ওয়ানকে বুঝবো আমরা এই মুহূর্ত থেকে। তাহলে এখন n এর বর্গ, কারণ আমাদেরকে বলছে না n হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, n এর বর্গ তাকে 8 দ্বারা ভাগ করো। আচ্ছা, তাহলে n এর বর্গ মানে কি n স্কয়ার, আর n স্কয়ার মানে কি 2x মাইনাস ওয়ান হোল স্কয়ার, কারণ n মানে 2x মাইনাস ওয়ান, উপরে স্কয়ার তো ব্র্যাকেটের উপরে স্কয়ার, তো 2x মাইনাস ওয়ান হোল স্কয়ার। আপনি 2x কে যদি মনে মনে a ধরেন, 1 কে যদি b ধরেন, সূত্র বসাইতে পারবো না আমরা? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2x কে স্কয়ার করলে হয় 4x স্কয়ার, 2 দুগুণে 4, তাহলে মাইনাস 4x, আর এখানের মধ্যে 1। 4x স্কয়ার মাইনাস 4x, এখান থেকে 4x কমন নেওয়া যায়। 4x স্কয়ার মাইনাস 4x, এখান থেকে 4x কমন নেওয়া যায়। 4x দ্বারা এটাকে ভাগ করলে x থাকে, 4x দ্বারা এটাকে ভাগ করলে 1 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম আমরা যাকে বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরেছিলাম তার বর্গ n স্কয়ার, আর n স্কয়ার বলতে আমরা এই মুহূর্তে পেলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। বিজোড় স্বাভাবিক সংখ্যাটার বর্গ, বিজোড় স্বাভাবিক সংখ্যাটার বর্গ তাকে আমরা এখন পেলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। ওই n স্কয়ার মানেই কিন্তু এটা, n স্কয়ার মানেই কিন্তু এই লাইনটা, ঠিক আছে? n স্কয়ারের লাইনটাই হচ্ছে এটা, 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। এটা হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, এটা হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ। ওকে ফাইন। এখন দেখেন এই যে এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে আমি এখানের মধ্যে একটু কথাবার্তা বলি, আপনারা সবাই একটু খেয়াল করেন। 4x ইন্টু এক্স মাইনাস 1, আচ্ছা এই যে 4 তার পাশে একটা গুণ চিহ্ন, ঠিক না? তার পাশে একটা গুণ চিহ্ন না? x ইন্টু এক্স মাইনাস 1, x ইন্টু এক্স মাইনাস 1। আমি যদি এই দুইটাকে আলাদা আলাদা সংখ্যা ধরি এবং এক্স মাইনাস 1, তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, এটা x আর এটা x মাইনাস 1, মানে x যত হবে এটা 1 কম হবে, এটা যত হবে 1 কম হবে, এটা যত হবে 1 কম হবে। তাহলে x এর মান যদি হয় 2, তাহলে এটার মান কত? 2 বিয়োগ 1 অর্থাৎ 1। x এর মান যদি হয় 2, তাহলে এইটার মান হবে 1। x এর মান যদি হয় 3, তাহলে এটার মান হবে, x এর মান যদি হয় 4, তাহলে এটার মান হবে 3। অর্থাৎ এটা যত এটা 1 কম, এটা যত এটা 1 কম। এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? x এবং x মাইনাস 1 এরা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা, এরা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা। কারণ x যত, x মাইনাস 1 মানে 1 কম, তার মানে তারা সবসময় পাশাপাশি থাকবে, তারা সবসময় পাশাপাশি থাকবে। আচ্ছা ওকে ফাইন। অর্থাৎ তারা দুইটা ক্রমিক সংখ্যা, তারা দুইটা ক্রমিক সংখ্যা। আচ্ছা, এই যে দুইটা ক্রমিক সংখ্যা, যখন দুইটা ক্রমিক সংখ্যা আমরা পাই তখন অবশ্যই 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 একটা জোড় হয় একটা বিজোড় হয়। দুইটা ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি সিরিয়াল, পাশাপাশি পাশাপাশি, যখন দুইটা সংখ্যা পাশাপাশি থাকে ক্রমিক অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল আসে, তখন অবশ্যই অবশ্যই একটা জোড় হয় একটা বিজোড় হয়। যেমন 1 2 পাশাপাশি দুইটা সংখ্যা না, বলেন 1 2, তো 1 বিজোড় 2 জোড়। 2 3 পাশাপাশি দুইটা সংখ্যা না, 2 জোড় 3 বিজোড়। 3 4 পাশাপাশি দুইটা সংখ্যা না, 3 বিজোড় 4 জোড়। অর্থাৎ পাশাপাশি দুইটা সংখ্যা, সেখানে অবশ্যই অবশ্যই একটা জোড় সংখ্যা আছে একটা বিজোড় সংখ্যা। এখন কথা হচ্ছে একটা জোড় আর একটা বিজোড় গুণ করলে গুণফল জোড় হয়। একটা বিজোড় একটা জোড় গুণ করলে গুণফল সবসময় জোড় হয়। যেমন আপনি 1 এবং 2 গুণ করবেন 2, 2 এবং 3 গুণ করবেন 6, 3 এবং 4 গুণ করবেন 12, 4 এবং 5 গুণ করবেন 20। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, বিজোড় জোড় গুণফল কিন্তু জোড়, জোড় এই যে জোড় বিজোড় গুণফল কিন্তু জোড়, জোড় বিজোড় গুণফল জোড়, জোড় বিজোড় গুণফল জোড়। ঠিক আছে? এই কথাগুলো কেন বলতেছি এই কারণে, যেহেতু আমি দেখতেছি এখানে x ইন্টু এক্স মাইনাস 1, এক্স ইন্টু এক্স মাইনাস 1, অনুগ্রহ করে আপাতত 4 এর কথাটা একটু ভুলে যান, একটু ভুলে যান, আপাতত 4 এর কথাটা একটু ভুলে যান। x ইন্টু এক্স মাইনাস 1,
কি বোঝানো হচ্ছে? এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুইটা পাশাপাশি সংখ্যা এবং তারা গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। পাশাপাশি দুইটা সংখ্যা এবং তারা গুণ আকারে আছে। যেহেতু পাশাপাশি দুইটা সংখ্যা, তার মানে অবশ্যই একটা জোড় একটা বিজোড়। তো একটা জোড় আর একটা বিজোড় গুণ করলে গুণফল জোড় হয়। গুণফল জোড় হয়। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, গুণফলটা জোড় হবে। গুণফলটা জোড় হবে। আচ্ছা, জোড় সংখ্যাকে অবশ্যই কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক কিনা? তাহলে জোড় সংখ্যা এরা তো স্বাভাবিক সংখ্যা, আপনি আগে থেকেই জানেন যে এরা স্বাভাবিক সংখ্যা। তো যখন একটা বিজোড় এবং একটা জোড় দুইটা স্বাভাবিক সংখ্যা গুণ করব, গুণফলটা জোড় হবে এবং সেই গুণফলটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, দুইটা স্বাভাবিক সংখ্যা পাশাপাশি, দুইটা স্বাভাবিক সংখ্যা, তাদের গুণফল জোড়। এই গুণফলকে 2 দিয়ে ভাগ করা যায়। তো এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে গুণ দেই, আমি আরেকটু ক্লিয়ার করি। এই যে আরেকটু ক্লিয়ার করি। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, গুণফলটা কত হবে? জোড়, 2 দিয়ে ভাগ করা যায়। এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাকে যদি এখন 4 দিয়ে গুণ করা হয়, তাহলে আমি গুণফল যেটা পাবো তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। আমি একটু কথাটা ক্লিয়ার করি। এই যে দেখেন তো সবাই দেখেন, আমি একদম এখন হাতে কলমে সব কিছু দেখাচ্ছি। দেখেন, 1 এবং 2 যদি গুণ করি তাহলে গুণফল কত হয়? 2কে 2 দিয়ে ভাগ করা যায়। 2কে 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এখন দেখেন আমি যদি 1 গুণ 2 যেটা লিখছিলাম তার সামনে যদি এখন আমি আবার 4 বসাই, তাহলে কত হবে? 4 দুগুণে 8 হবে। আচ্ছা, 8কে কি 8 দিয়ে ভাগ করা যায় না? 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে কিছুক্ষণ আগে যেই গুণফলটা জোড় সংখ্যায় আসছিল তাকে 2 দিয়ে ভাগ করা গেছে, আমি এখন ওই সংখ্যাটাকেই 4 দিয়ে গুণ করলাম, গুণফল যেটা আসছে তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। ওকে, দেখেন এখনই শেষ না, একটা দুইটা উদাহরণ না, বেশ কয়েকটা উদাহরণ দিব। আচ্ছা, আমি যদি লিখি 3 এবং 4, তাহলে গুণফল কত? 12। বলেন 12কে 2 দিয়ে ভাগ করা যায়? 12কে 2 দিয়ে ভাগ করা যায়? 12কে 2 দ্বারা ভাগ করা। এখন দেখেন এই যে 12 কিভাবে করে হয়েছে? 3 4 12। আমি যদি এখন এই 3 4 যেটা আছে 3 গুণ 4, তার সামনে যদি আমি আলাদা করে একটা 4 গুণ দিই, আলাদা করে আগের এই দুইটা সংখ্যার গুণফলকে 4 দিয়ে গুণ করতেছি, তাহলে কত হবে? 4 12 48। বলেন 48কে কি 8 দিয়ে ভাগ করা যায় না? 6 8 48, 8 দিয়ে ভাগ করা যায় কি না? 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখেন, যেই দুইটা সংখ্যার গুণফলকে 2 দিয়ে ভাগ করা গেছে, ওই দুইটা সংখ্যার গুণফলকে যদি আমরা এখন 4 দিয়ে গুণ দেই, তখন গুণফলটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। যে দুইটা সংখ্যার গুণফলকে 2 দিয়ে ভাগ করা গেছে, ওই দুইটা সংখ্যার গুণফলকে যদি এখন আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে নতুন করে যেই গুণফল আসবে তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে সেই জিনিসটাই, একটা সংখ্যা এই হচ্ছে আরেকটা সংখ্যা, দুইটা পাশাপাশি স্বাভাবিক সংখ্যা, দুইটা পাশাপাশি স্বাভাবিক সংখ্যা, তাদের গুণফল অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক না? 2 দ্বারা বিভাজ্য হবে। এই দুইটা সংখ্যার গুণফলকে যদি এখন আলাদা করে 4 দিয়ে গুণ করা হয়, আলাদা করে 4 দিয়ে গুণ করা হয়, হ্যাঁ, এই যে দুইটা সংখ্যার গুণফল তাকে যদি আলাদা করে 4 দিয়ে গুণ করা হয়, তাহলে গুণফল যেটা বের হবে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। আমি কি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি? অনেকক্ষণ সময় নিতেছি, যে করি হোক জিনিসটা যেন ক্লিয়ার হই আমরা। ক্লিয়ার? তাহলে এই কথাটাই এখানের মধ্যে বলা হচ্ছে। তাহলে এখন দেখেন তো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা 2 দ্বারা বিভাজ্য, আর তার সাথে যদি আমি 4 গুণ দিই, অর্থাৎ 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা, যেই জিনিস 8 দিয়ে ভাগ যায়, আপনি যদি তার সাথে 1 যোগ করে তারপরে লেখেন, এখন কি দিলে ভাগশেষ 1 আসবে না? বলেন 8 দিয়ে ভাগ যায় কারা কারা? 8 দিয়ে 8কে ভাগ করা যায়। 8 প্লাস 1 কত হয়? 9। 9কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগশেষ 1 পাবো, ভাগশেষ 1। আমরা বলতে পারি 8 দুগুণে 16, তার সাথে যদি 1 যোগ করি, তার মানে 16কে না 17কে, তার মানে 17কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, তাহলে 8 দুগুণে 16 আর হচ্ছে ভাগশেষ 1। অর্থাৎ 8 দিয়ে ভাগ যায় যেই সংখ্যা, তার সাথে যদি আপনি 1 যোগ করেন, যোগফলকে 8 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 অবশিষ্ট থেকে যাবে। আবারও বলতেছি,
8 দিয়ে ভাগ যায় যেই সংখ্যা তার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে যোগফলকে 8 দিয়ে ভাগ করলে ওই যে 1 যোগ করছিলেন সেই অবশিষ্ট থাকবে, সেই ভাগশেষ হিসাবে থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা 8 দিয়ে ভাগ যায়, তবে এটার সাথে আবার 1 যোগ করা আছে, তার মানে অবশ্যই ভাগশেষ হিসেবে 1 থেকে যাবে। এটা 8 দিয়ে ভাগ যায়, তার সাথে 1 যোগ আকারে আছে, তাহলে অবশ্যই আমরা যখন ভাগ করতে যাব আমরা দেখব এই 1 অবশিষ্ট রয়ে যাবে। ওকে, তাহলে অনেকখানি কথাবার্তা এখানে তো বললাম আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো এখন সেই জিনিসটাই যে আমাদের সামনে এখান থেকে তুলে ধরা হয়েছে, এই লেখাগুলো লিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, লিখতে হবে। এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাই এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের গুণফলও জোড় সংখ্যা হবে। তার মানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু জোড় সংখ্যা, এই যে গুণফল এক্স এবং এক্স মাইনাস ওয়ান তাদের গুণফল যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে এদের গুণফলকে যদি আমি 4 দিয়ে গুণ দিই, এদের গুণফলকে যদি 4 দিয়ে গুণ করি, তখন এই গুণফলটা 8 দ্বারা বিভাজ্য, এই গুণফলটা 8 দ্বারা বিভাজ্য। সুতরাং 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু ওই যে 1 অবশিষ্ট থেকে যাবে। 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই পুরাটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এই 1 অবশিষ্ট থেকে, তাহলে আমরা আমাদের প্রশ্নে বলছিল n হচ্ছে একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তো আমরা সেই n কে 2x মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করেছি যে 2x মাইনাস ওয়ান হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে n অর্থাৎ 2x মাইনাস ওয়ান বা বিজোড় স্বাভাবিক সংখ্যা তাদের বর্গকে n স্কোয়ার বা 2x মাইনাস ওয়ান হোল স্কোয়ার এদের বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা তার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। আমাদেরকে তারা দেখাইতে বলছিল, আমরা দেখাইলাম, দেখানো হলো, লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।